আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা একটু দেন। আমি রঘুনাথ নাহা কুমিল্লা থেকে এসেছি। গত মাসের 2 তারিখে স্যারের সেমিনারে এসেছি। তারপর স্যারের সাথে কনসালটেশনের পর আমার এবং আমার ওয়াইফের চিকিৎসায় যাই। আমার 2017 সালে ভারতের ভেলুরে সিএমসি মেডিকেল কলেজে যাই ট্রিটমেন্টের জন্য। সেখানে গিয়ে 4টি ব্লক ধরা পড়ে। তখন ওনারা আমাদেরকে পরামর্শ দেয় স্ট্যান্ড বসানোর জন্য। তখন আমরা স্ট্যান্ড না বসিয়ে চলে আসি এবং বিকল্প রাস্তা খুঁজতে থাকি। তখন অক্সিমেড নামে একটা হসপিটাল ছিল চেন্নাইতে, ওনাদের এটাও ইন্ডিয়াতে। ওনারা স্যার ওই ওজন থেরাপি, হাইপারবারিক, ইডিটিএ এবং ইসিপি এগুলোর সমন্বয়ে একটা থেরাপি দেয়। তখন আমি ওই বিকল্পটা পেয়ে ওইখানে যাই। যাওয়ার পর ওই থেরাপি দেওয়ার পর ব্লকগুলো একটু কমে, কিন্তু ওরা নর্মাল যে মেডিসিন, যেমন কোলেস্টেরল কমানোর জন্য মেডিসিন, তারপরে নাইট্রোগ্লিসারিন, এগুলো দিতে থাকে। ওগুলো যখন ওরা ওইখানে এসব ড্রাগ ও কেমিক্যাল ড্রাগসও ইউজ করে। হ্যাঁ, ড্রাগসও ইউজ করে। আচ্ছা, আন্ডারস্ট্যান্ড। তো এগুলো নেওয়ার পর যখন বাংলাদেশে আসি তখন আরও কমপ্লিকেশন দেখা দেয়। একসময় আমার হ্যামারয়েডসও হয়ে যায়, পাইলস, অ্যানাল ফিশার এগুলো হয়। বাংলাদেশের একজন ডাক্তার আছে ফজলুল হক, ওনার শরণাপন্ন হই। তখন 2019 সাল, 17 সালে শুরু করে ট্রিটমেন্ট, 19 সালে এসে আমার অনেকগুলো ডিজিজ ডেভেলপ করে। তখন ওনার আগে ছিল একটা, এখন আরো অ্যাড হচ্ছে। আচ্ছা। এবং আমার ফ্রোজেন শোল্ডারও হয়। তখন ওনার শরণাপন্ন হলে উনি বলে যে আমাকে একটা মেজর অপারেশন করতে হবে, পাইলস, অ্যানাল ফিশার এগুলোর। তখন আবার আমি চলে আসি, অপারেশন না করে বিকল্প রাস্তা খুঁজতে থাকি। তখন 2019 সালের ডিসেম্বরের দিকে তখন আমাদের একজন সিনিয়র স্যার, ওনার একটা পোস্ট পাই জাহাঙ্গীর কবির, ডক্টর জাহাঙ্গীর কবিরের। সেখানে উনি বিকল্প কিছু ট্রিটমেন্টের কথা এগুলো নিয়ে আলোচনা করতে থাকে। তারপরে তখন আমি 2500 উপজেলা কৃষি অফিসার হিসেবে কর্মরত ছিলাম। এটা আপনার স্যার হোম উপজেলা। সেখান থেকে আমি চলে যাই মিরসরাই, চট্টগ্রামের মিরসরাইয়ে গিয়ে ওই স্যার জাহাঙ্গীর কবির স্যারের পোস্টটা পাই। তখন ওইটা নিয়ে আমি একটু প্রস্তুতি নেই যে কিভাবে এই প্র্যাকটিসগুলো করা যায়। তখন কোভিড শুরু হয় মার্চের দিকে। তখন স্যার আপনার এবং জাহাঙ্গীর কবির স্যারের যে প্রোগ্রামগুলো আসে, তখন ওইগুলো শুনতে থাকি এবং বিশেষ করে কোলেস্টেরল কমানোর যে ওষুধগুলো, এগুলো যে শরীরে কি প্রভাব ফেলে, তারপরে নাইট্রোগ্লিসারিন কীভাবে প্রভাব ফেলে। তারপরে একসময় এসে কোপিট্রাজেল খাইতাম আমি, তো ওইটার কারণে প্রচুর গ্যাস হইতো। প্রায় 3টা পেন্টুপাজল, ইন্ডিয়ার একটা ওষুধ পেন্টুপাজল, এটা পেন্টুপাজল এবং ডমপিরিডন গ্রুপের সমন্বয়ে ওগুলো গ্রহণ করতে হইতো। তো এই যখন আপনাদের প্রোগ্রামগুলো দেখি, ফার্স্ট আমি তেলটাকে কাট করি, তেল কাট করে আমাদের জিভে, তারপরে ভেজিটেবল এর দিকে বেশি যাই। আস্তে আস্তে দেখি যে আমার তখন ব্লিডিংটা বন্ধ হয়, পাইলসের ব্লিডিংটা বন্ধ হলে তখন যে না, এই পদ্ধতিতে আমাকে চলতে হবে, ওই ধারায় আসি। এবং তখন থেকে চেষ্টা করি আপনার যে ভিডিওগুলো, এগুলোতে আমি একটু, যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, সেহেতু আমি কিছু মেটাবলিজম ইজি বুঝতে পারি। এবং তখন আমি মনে করি যে এই পদ্ধতিতে আসলে আমার হয়তো ভালো হবে। তখন আমার ওজন ছিল প্রায় 79 কেজি। তখন আস্তে আস্তে ওজনটাও কমাইতে থাকি এবং এগুলো যখন ভালো হয় তখন এই প্র্যাকটিসটা শুরু করি। তারপরে হঠাৎ করে ওজন কমে যায়, সবাই দেখলে বলে যে তুমি কি অসুস্থ কিনা, এরকম হ্যাঁ। তো এগুলো নিয়ে একটা সামাজিক একটা ইয়াতে থাকি। তারপরে চেষ্টা করি স্যার আপনার এখানে আসার জন্য, কিন্তু কোভিডের কারণে তো তখন আসতে পারি নাই। তারপরে দেখলাম যে সেমিনার হয়,
ফার্স্ট সেমিনারে যোগদান করার কথা ছিল, আমার যে গভর্নমেন্ট যে রুলসের কারণে আমি ছুটি নিতে পারি নাই। পরে এই সেকেন্ড সেমিনারে আসলাম, এসে তারপরেও কিছু সমস্যা রয়ে গেছিল। এখন 2-3টা সমস্যা থেকে আমি পরিত্রাণ পাই। বলেন যে আপনি কি আশা নিয়ে আসছিলেন এখানে, কতটুকু আপনার যে প্রবলেমগুলো ছিল, শরীরের সমস্যাগুলো ছিল, কতটুকু সলভ হয়েছে এবং কোন পর্যায়ে এখন আপনি আছেন? যেমন প্রথম যে ইয়াটা ছিল, আমার সমস্যাটা ছিল সেটা কনফিডেন্সের অভাব ছিল, যে আমি যে এটা করতেছি সবাই যে এভাবে বলতেছে, বারবারই হয় পিছনে যাব না সামনের দিকে আসবো, এটা কি কন্টিনিউ করব, কনফিউশনে ছিলাম। এটা থেকে যখন সেমিনারগুলোতে অংশগ্রহণ করলাম 4 দিন, সেখানে একটা কনফিডেন্স আসে। তারপরও বিভিন্ন এখানে যে পার্টিসিপেন্ট তাদের মতামত, তাদের সংশয়গুলো ইয়ে করে, তারপর এখানে একটা ভালো জিনিস আছে যে স্যার বই, আমি অনেকগুলো এখানে 3-4টা প্রায় বই পড়েছি, পরে আমার আরেকটা কনফিডেন্স আসে যে এগুলোর আসলে সায়েন্টিফিক ভিত্তি আছে। আমার এটার পরে বুকটা একটু ভারী লাগতো, প্লাস রাতে ঘুমাইলে বাম হাতটা ভারী হয়ে থাকতো। এখন এটা আর হচ্ছে না, যে বাম হাতটা ভারী হয় না। রাতে আমার পাগুলো জ্বলতো, মনে হচ্ছে যে মরিচ লাগাই দিলে যেভাবে জ্বলে, এই জ্বলনটা ছিল। এখানে এই ট্রিটমেন্টে আসা এবং প্র্যাকটিসগুলোর কারণে এখন আর এই কয়েকদিন ধরে আর এটা হচ্ছে না। তারপরে আগে দৌড়াইতে একটু সাহস কম পাইতাম, যে হার্টে যেহেতু ব্লক আছে, আমি যদি বেশি পরিমাণ দৌড়াই তাহলে হঠাৎ কোনো স্ট্রোক হইতে পারে কিনা বা কোনো হার্ট ফেলিওর হইতে পারে কিনা। তারপরে আমি আমার সাধ্যমতো আগে দৌড়াইতাম। তাই এখন স্যার একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে। আজকেও প্রায় 22 মিনিট দৌড়াইছি আমি। ভেরি গুড। আইসি হিট 3টা রাউন্ড দিছি হিটের, প্রথমে 7, তারপরে 10, তারপরে 12, এভাবে আমি 22 মিনিট, আজকে 22 মিনিটে প্রায় 3 কিলোমিটার দৌড়েছি। একটা কনফিডেন্স গ্রো করছে যে আসলে এভাবে আমি বাকিটা জীবন সুস্থ থাকতে পারবো। কিন্তু আমি এখনও জিনিসটা একটা খেয়াল করতেছি যে আপনার ডাইজেস্টিভ প্রবলেমগুলো এখনো মনে পুরোপুরি সলভ হয় না, বুঝতেছি। আমি দেখতেছি আপনার মাঝে মাঝে খেয়াল করি, কারণ এটা সময় লাগবে, কারণ আপনার হেলিকপ্টার পিলোরি মাস আছে, এবং আমি যে সকালে একটা ওষুধ দিচ্ছি সেটা আপনাকে অনেক কিছু হেল্প করবে। তো ডাইজেস্টিভ সিস্টেমের কি সিচুয়েশন? ডাইজেস্টিভ এখানে যখন আসছি তখন যে প্রবলেমটা হইতো প্রথম দিকে, যে পেটে মনে হচ্ছে যে জ্বালা পড়া করতেছে। হ্যাঁ, আপনি অনেকদিন যাবত বলছেন, এবং এখন এই জ্বালা পড়াটা নাই, থাকবে না। ইয়েস, কিন্তু এই যে গলা একটু মনে কিছু আটকে আছে, এই ভাবটা এখনো আছে। এটা চলে যাবে। এটা যেহেতু অনেক দিনের একটা প্রবলেম, আমার যতটুকু মনে পড়ে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন থেকে এই প্রবলেমগুলো কিছু কিছু, যেমন হঠাৎ পেটে চিপা দিয়ে পায়খানা যাওয়া, তারপরে বমি বমি ভাব হওয়া, এগুলো ছিল। তো যেহেতু দীর্ঘদিনের একটা আমাকে হয়তো খাবার সময় লাগবে যে সাপ্লিমেন্টগুলো আপনাকে দেওয়া হয়েছে। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলতেছি, যে এখন আপনি জানেন যে কীভাবে খেতে হবে, কীভাবে চলতে হবে, এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্স কোন খাবারের সাথে কোন খাবারটা মিক্স করতে হবে, কখন কোন খাবারটা খাওয়া যাবে, পানিটা কখন খাওয়া যাবে, যেটা আমি সবসময় বলি। আমি যে ভিডিওগুলোতে বলি এগুলোর সাথে কি মিল আছে? যে আপনার এগুলোর সাথে মিল আছে, হয়তো আমরা অনেকেই বুঝতে পারি না, ভিডিও অনেকগুলো বুঝতে পারি না। বিশেষ করে যারা এই পদ্ধতিতে আছে, কার্ব যে খাওয়া যায়, কোন কার্বগুলো খাইতে হবে, কতটুকু পরিমাণে প্রোটিন খাইতে হবে, কোন ফ্যাটটা খাইতে হবে, এইগুলো সম্পর্কে আমাদের একদম প্র্যাকটিক্যাল ধারণা হয়ে গেছে এখান থেকে। ভেরি গুড। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমি বলি মেইন ইস্যু হচ্ছে খাবারটা যদি ন্যাচারাল হয় এবং নিয়মকানুনগুলো যদি আমরা মানি, আমাদের নলেজ থাকে যে কোন খাবারটা কোনটার সাথে মিক্স করতে হবে, কতটুকু খেতে হবে, এটি আমাদের মেইন হচ্ছে এনার্জি লেভেল। আমাদের সবসময় মেনটেন করতে হবে এনার্জি লেভেল। হ্যাঁ, তো এনার্জি লেভেলের জন্য আমার খাবার যে কোনটা আপনারা এখন জানেন, যে কোন খাবারটা, কোন ফুয়েলটা এনার্জি প্রোডাকশনের জন্য বেস্ট, মানে অপটিমাল, এটা আপনারা জানেন এখন ভালো মতো। এর মানে আমি যতটুকু বুঝতেছি যে মোটামুটি আপনার প্রবলেমগুলো যেগুলো আগে ছিল এগুলো কিউরের দিকে। ইয়েস, কারেক্ট।
কারণ 2 সপ্তাহে, কারণ আমার এখানে আমি সবসময় বলি যে ট্রিটমেন্ট, রিয়েল ট্রিটমেন্ট হয় এখানে 1 মাস। 1 মাস এখানে যারা থাকবে ওরা ইনশাল্লাহ সুস্থ হয়ে ফিরবে। যেহেতু আপনাদের মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম একটা টাইম, মানে 2 সপ্তাহ এখানে একটা সবচেয়ে মিনিমাম, মানে এটি যে এইটা আপনারা ফলো করছেন। আমি মনে করি, আমি দেখতেছি যে প্রত্যেকটা পেশেন্টটা আমি দেখলেই বুঝতে পারি মানে ওর চেহারা কীরকম, ওর ফিটনেসের পারফরমেন্স কীরকম, এগুলো দেখে বুঝতে পারি যে আপনার হিলিং প্রসেসটা কতটুকু আগাচ্ছে, কতটুকু কোথায় যাচ্ছে। তো আমি মনে করি আপনার হিলিং প্রসেস স্টার্ট, অনেক প্রবলেম অলরেডি সলভ। যেটা আমি বলি যে কোনো একটা প্রবলেম, এটা হচ্ছে বডি, হোল বডির প্রবলেম। এই যে আপনার ফ্রোজেন শোল্ডার, আপনার এখানে ব্লকেজ, আপনার এখানে পা জ্বালা পড়া, বুঝছেন? এখন তো দেখুন তো, আমি কি পা জ্বালা পড়া ট্রিটমেন্ট করছি আপনাকে? আমি কি ফ্রোজেন শোল্ডারে ট্রিটমেন্ট করছি? না স্যার। আমি কি আপনার ব্লকেজ ট্রিটমেন্ট করছি? তো ইউ সি দিস সিমটম ধীরে ধীরে চলে যাচ্ছে, ডিসিপিয়ারিং। এর মানে সবসময় রাখতে হবে যে কোনো একটা মাথায় ব্যথা, সেইটা একটা বডির প্রবলেম, আমাকে বডিকে সুস্থ করতে হবে, হোল বডিকে সুস্থ করতে হবে, যেইটা এখানে করা হয়। এইখানে কোনো ডিজিজ ট্রিটমেন্ট করা হয় না, এখানে পুরো বডিকে ট্রিটমেন্ট করা হয়। এই জন্য আপনার বডি সুস্থ থাকলে, এনার্জি প্রোডাকশন ঠিকমতো থাকলে আপনার শরীরে কোনো রোগ নাই। এটি আমি তো কেসে পারফরমেন্স, ভেরি গুড পারফরমেন্স, মানে ফিটনেস পারফরমেন্স, কোনো রিস্ক নাই, সুন্দর মতো হার্টের সম্বন্ধে কোনো চিন্তা ভাবনা, কোনো টেনশন করবেন না। কারণ আপনার টেনশন দিয়ে করেন আপনার প্রবলেম ডাইজেস্টিভ। আমি সবসময় বলি যে ডাইজেস্টিভ প্রবলেম হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের কাজ। আমাকে সবসময় প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম থাকতে হবে যদি আমার ডাইজেশন আমি ভালো করতে চাই, ইমপ্রুভ করতে চাই। তাহলে টেনশন করবেন, কোনো টেনশন নাই। সোজা কথা, 7টা গোপন সূত্র এটা পালন করার জন্য যা বাংলাদেশে আছে সব কিছু ম্যাক্সিমাম ট্রাই করেন ইউজ করার জন্য। এখন জানেন যে কোন খাবারটা খেতে হবে, কতটুকু খেতে হবে, এই নলেজ, একটা প্র্যাকটিক্যাল নলেজ ওটি নিয়ে গেলেন সাথে, এবং যে সাপ্লিমেন্টগুলো আপনাকে দেওয়া হয়েছে এটা ফার্দার কন্টিনিউ করেন। 3 মাস আপনাকে এইখানে যা করছেন অনলি আমাদের প্রসিডিউরগুলো বাদ দিয়ে বাকিগুলো সবই 3 মাস ফলো করতে হবে। 3 মাস পরে ইনশাল্লাহ শরীরে কোনো প্রবলেম থাকবে না, সমস্ত সুস্থ হবেন। আপনি কিন্তু চেহারাটা গ্লেস আসছে কিন্তু স্যার, জিনিসটা খেয়াল করছেন, দেখছেন? হ্যাঁ, ওই যে মারুফ ভাই বলতেছিল ওই দিন ভিডিওতে যে আপনার প্রথম যে অবস্থায় গ্লেস আসছে, মানে এটা সবারই আসবে, ইয়েস, এইটা মানে বোঝায় যে ইউ আর গোয়িং রাইট ওয়ে, মানে এটি আপনার সোজা পথে আছেন, সোজা কথা এটি। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনাকে ধন্যবাদ, আমাদের জন্য অনেক পরিশ্রম করতেছেন। আপনার ওয়াইফের জন্য চিন্তা করবেন, ইনশাআল্লাহ তার প্রবলেম সলভ হবে। এটি ডোন্ট ওয়ারি, I think she is okay. She everything doing what I tell. This is the most important thing. মানে এখানে সুস্থতা ডিপেন্ড করবে কতটুকু কি আমার এফোর্ট দিতে পারে, কতটুকু ফলো করে, এর উপর ডিপেন্ড করে তার সুস্থতা। তাড়াতাড়ি আসবে না, পরে আসবে না, আসবে না, এটি। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার।